আজ ৭ মার্চ ২০১৪, ২৩ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ, বসন্তকাল। দর্শক, আজ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের অনন্য, সাধারণ ও অবিস্মরণীয় একটি দিন। আজ ঐতিহাসিক ৭ মার্চ। ৭১-এর এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দান, বর্তমানের সরোয়ার্দী উদ্যানের জনসভায় ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওই ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই দৃপ্য উচ্চারণের মাধ্যমে তিনি সেদিন পাকিস্তানের অপশাসন ও নিষ্পেষণ থেকে বাঙালির মুক্তির মূল মন্ত্র ঘোষণা করেছিলেন। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য বুঝি, নিজ নিজ অবস্থানে থেকে অক্ষুণ্ণ রাখি স্বাধীনতার চেতনা। এই কামনায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা বদরুল আনাম সৌদ। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ভাইয়া, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনাকে পেয়েছি, খুব ভালো লাগছে। আপনার কাজ নিয়ে অনেক কথা বলবো, তবে তার আগে রয়েছে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে রয়েছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের পরিবেশনায় জাতীয় শিশু নাট্য উৎসব ২০১৪। চলবে ৮ মার্চ ২০১৪ পর্যন্ত। আজ আলিয়াস প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে যুদ্ধ এবং উপনিবেশ শীর্ষক চিত্র প্রদর্শনী। চলবে ৮ মার্চ ২০১৪ পর্যন্ত। সময় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে চলছে নাজমা আক্তারের ফ্র্যাগমেন্টস অব দ্য আননোন শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৯ মার্চ ২০১৪ পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। জীবনে নানা জটিলতায় আমরা অনেকেই হাসতে ভুলে গেছি। প্রাণখোলা হাসিতে মেতে উঠি না যেন কতদিন। তাছাড়া হাসবার মতো অনুষঙ্গও তো তেমন নেই, কিন্তু হাসি যে সর্বরোগের মহৌষধ। দর্শক, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন হাসি মুখ। বাড়ির মালিক কাজের ছেলেকে বলছে, মোবারক, করোনা কইছিলাম যে কালো বিড়ালটা নিয়ে এত দূরে ফেলে দিয়ে আসবি যেন পথছিনা ফিরে আসতে না পারে। মোবারক বলছে, আমি তো হেরেই করছিলাম হুজুর, আপনার কথা মতো বিড়ালটা লইয়া এত দূরে চলে গেছিলাম যে নিজেই হারিয়ে গেছিলাম। পরে তো ওই বিড়ালটাই আমার কথা হারিয়ে। দর্শক, আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন এবং আজ যদি কেনাকাটার জন্য মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে একটু শুনুন। আপনি হয়তো জানেন ঢাকার বেশ কয়েকটি মার্কেট আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে। তারপরও উল্লেখযোগ্য কয়েকটি মার্কেটের নাম জেনে নিন আরেকবার। আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে ঢাকার যেসব মার্কেট: পুরনো ঢাকার চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেট, পাটুয়াটুলি ইলেকট্রনিক্স অ্যান্ড অপটিক্যাল মার্কেট, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, তাঁতি বাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট দক্ষিণ ও সুন্দরবন স্কোয়ার মার্কেট, বাংলা বাজার বইয়ের মার্কেট, শ্যামবাজার, কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, দয়াগঞ্জ বাজার, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারি বাজার, রাজধানী সুপার মার্কেট। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি গান। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্ন
প্রিয় দর্শক, প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়েই আমাদের এবারের আয়োজন অভিধান। কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ বলতে বোঝায় যে খুব ঘুমাতে পারে, সহজে যাকে ঘুম থেকে জাগানো যায় না। রামায়ণ মহাকাব্যে বর্ণিত রাক্ষস রাজ রাবণের মধ্যম ভ্রাতার নাম কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ এক নাগারে 6 মাস করে ঘুমাতো, মাঝে একটি দিনের জন্য জাগতো আহার করার জন্য। রাম রাবণের যুদ্ধে লঙ্কা বীরশূন্য হয়ে পড়লে রাবণকে বহু অনুচর পাঠিয়ে এবং সহস্র হস্তি দ্বারা কুম্ভকর্ণকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙাতে হয়। রামায়ণ মহাকাব্যের এই চরিত্রটি বাকভঙ্গিতে ঘুমকাতুরে লোকের উপমা হিসেবে ব্যবহৃত হয়। যে ঘুম থেকে কাউকে জাগানো সুকঠিন, সেই ঘুমই হলো কুম্ভকর্ণের ঘুম। মধ্য বসন্তে অনেকেরই জ্বর জারি হচ্ছে। জ্বরের তেমন কোনো ওষুধ নেই, যে যতই কথা বলুক জ্বরের জন্য মূলত তাপ কমিয়ে রাখার ওষুধই দেওয়া হয়। জ্বরের ওষুধ নিয়ে এখন কিছু কথা বলতে চাই জ্বর হলে কাঁথা বা গরম কাপড় চোপড় দিয়ে শরীর ঢেকে রাখবেন না। শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ফারেনহাইট। এই তাপমাত্রা বেড়ে গেলেই আমরা তাকে জ্বর বলতে পারি। জ্বর হলে ঘরের জানালা বন্ধ করা, শরীর গরম কাপড় দিয়ে ঢেকে রাখা, শরীরে তেল মালিশ করা, এগুলো জ্বর দমিয়ে রাখার ভুল পদ্ধতি। জ্বর হলে শরীরে হাওয়া লাগার ব্যবস্থা রাখতে হবে, ফ্যান মধ্যগতিতে চালাতে হবে, বারবার শরীর মুছে দিতে হবে, মাঝে মাঝে মাথাও ধুয়ে দিতে হবে। রোগী যা খেয়ে হজম করতে পারে তাই তাকে খেতে দিতে হবে। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোদর্পণ, ভালো থাকুন। প্রযোজনা মামুন খান। মায়া মমতা, সেগুলো যাতে সে ছড়িয়ে দিতে পারে। মাদার টেরেসা বায়োলজিক্যালি মা হননি, কিন্তু উনি সবার মা আসলে। সকাল 11:05 রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের রান্নাঘর। প্রযোজনা ফজলুল হক আকাশ। সন্ধ্যা 6:25 ফকির লালন শাহের জীবন দর্শনের গান নিয়ে অনুষ্ঠান সাই আমার কখন খেলে কোন খেলা। প্রযোজনা সাজ্জাদ হোসাইন। সমুদ্র, তার খুবই নিকটে আমরা থাকি, কিন্তু আমরা সেই সমুদ্রের জল পান করতে পারছি না। রাত 8:15 ধারাবাহিক নাটক তুমি। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। মীরা তো মারা গেছে, ও তো 1.5 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে মীরা। রাত 9:05 দেখবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঞ্চালনায় বিভিন্ন ভাষার বৈঠকি গানের উপস্থাপন গানে গানে দেশে দেশে। প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। তোমার ওই ধূপ ছায়া রং শাড়ির পাড়ে চোর কাটাতে বিধিয়ে দিলাম। রাত 9:45 ধারাবাহিক নাটক বাতিঘর। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সৈয়দ শাকির। তুমি আর কখনো এখানে এসো না। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়। আমাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু সমস্যা আছে যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। প্রিয় দর্শক, আর মুখ বুজে থাকা নয়, আপনিও আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন আমাদের সাপ্তাহিক এই আয়োজনে। আজ রাত 11:25 রয়েছে সরাসরি অনুষ্ঠান আমি এখন কি করব। উপস্থাপনায় সারা জাকের এবং তার সঙ্গে থাকবেন মেহতাব খানম। প্রযোজনা কাউনাইন সৌরভ। এই যে অন্য আরেকজনের কাছে আছে সেটা চিন্তা করেও আমি অনেক সময় নিজেকে অনেক কন্ট্রোল করতে পারি না। ওই সময় আমার এডিক্টেডটা। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকেল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা বদরুল আনাম সৌদির কাছে। ভাবার ফিরলাম আপনার কাছে। শুরুটা করি আপনার ব্যস্ততা নিয়ে। বাংলা ভিশনে যাচ্ছে এলেবেলে, আর একটি কাজ হচ্ছে পিঞ্জর নামে আমি আরেকটি ধারাবাহিক নাটক করছি। চমৎকার একটি নাটক। এই ভাবনাটা কিভাবে আসলো? এলেবেলেকে আমি বলি যে ইট ইজ এ ক্লুলেস কমেডি। ক্লুলেস একেবারেই। এখানে আপনি যদি জানতে চান যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত গল্প কি, ওর কোনো মেসেজ ওরিয়েন্টেড কিনা, নো ওয়ে। এটা কোনো এইখান থেকে এই পর্যন্ত স্পেসিফিক কোনো গল্প ভিত্তিক না বা কোনো মেসেজ ওরিয়েন্টেড না। এখানে একেবারে সিচুয়েশন ভিত্তিক কমেডি বলছি আমি, এবং ক্লুলেস। যা
অসম্ভব কিছু ঘটনা একই সঙ্গে। সেটাই, কারণ- আর জি। একসঙ্গে আমি বলি যে একটা আঞ্চলিক ভাষায় আমরা কাজ করছি, ময়মনসিংহের ল্যাঙ্গুয়েজে, সো সেটা হয়তো জিনিসটাকে হেল্প করে অ্যাট টাইমস। আঞ্চলিক ভাষা আমার মনে হয় যে প্রপারলি ইউজ করতে পারলে অনেকই হেল্প করে একটি প্রোডাকশনকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে ভিন্ন ধরনের একটি ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করেছেন এখানে। প্রত্যেকটা ভাষার এক ধরনের মজা আছে। আমরা টিভিতে সচরাচর করে থাকি যে গ্রামের নাটকের এক ধরনের আঞ্চলিক ভাষা আমরা একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি, তো সেটা আছে। কিন্তু এর বাইরে যদি স্পেসিফিক কোনো একটি আঞ্চলিক ভাষা আনা যায়, আমার মনে হয় যে কোনো প্রোডাকশনকে সেটা কিছুটা হলেও অ্যাড করে। একটু জানতে চাবো যে আপনার লেখালেখির পাশাপাশি তো আপনি নাটক নির্মাণও করছেন, জি। নিজের লেখাটাই আপনি নির্মাণ করছেন, সেই অভিজ্ঞতাটা একটু জানবো। নিজের লেখার অ্যাডভান্টেজ হচ্ছে তৈরির সময় যে আপনি যে কোনো একটি লেখার সাবটেক্সট অনেক ইজি জানেন, আপনি পেছনের ভাবনাগুলো জানেন, আপনি লিখবার সময় দৃশ্যটি কল্পনা করছেন, সো ইট হেল্পস আই গেস যে তৈরি করবার সময় অনেক সহজ হয় নাকি? অনেক কি সহজ হয়। ইন্টারপ্রিটেশন আপনার নিজের, আপনাকে অন্য কারোর সঙ্গে বসতে হচ্ছে না, আর ভুল ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ থাকছে না। তার মানে এই না যে আমি ইন্টারপ্রিটেশনের সুবিধার্থে লেখা শুরু করেছি, আমি লিখতে পছন্দ করে দেখে আমি লিখি। আচ্ছা, একটু জানতে চাই যে খুব অল্প সময়েই কিন্তু আপনাকে পেয়েছি আমরা নাটকে, আপনার অভিনয়ের মাধ্যমে, সেটির কথা বলছি। এত অল্প মানে কম অভিনয় করেছেন কেন? কারণ আমি ব্যর্থ অভিনেতা। অবশ্যই না, দর্শক কিন্তু ব্যর্থ আপনাকে অভিনেতা চায়। কিভাবে? আমি যখন প্রথম কাজটি করব ভাবছিলাম, তখন আমার ইচ্ছে ছিল অভিনেতা হওয়া। তো আমি থিয়েটারে আসার খুব অল্প দিনের মধ্যে আমি বুঝলাম যে কোনো দিন আমি ভালো অভিনেতা হব না। আমি যদি অভিনয় করি সেটা খুব সাধারণ মাপের অভিনেতা হব। একজন অভিনেতার মাঝে যে পরিমাণ অধ্যাবসায়ের প্রয়োজন আমার মাঝে সেটি নেই। আমি ওই অর্থে অধ্যাবসায়ী না, বরং আমার মনে হচ্ছে আমি বাইরে থেকে ব্যাপারটি বুঝি ভালো, আমি বেটার সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারি, বেটার বিশ্লেষণ করতে পারি দেন এক্সিকিউশন অভিনয়ের মাধ্যমে। নিজে করা একটি কাজ এবং অন্যকে বুঝিয়ে বলা সেটি দুটো ঘটনা। তো আমি অভিনয় করেছি যখন, যেহেতু আমার অভিনেতা হবার ইচ্ছা ছিল, সেটি এখনও মনে হয় যে অভিনয় করতে খুব ভালো লাগে, বাট ঘটনাটা হচ্ছে আমি পারি না আসলে। সো আমি ওই অর্থে ওই ক্যারিয়ারটা পারসু করতে চাইনি। আমার মনে হচ্ছে আমি এটি ভালো বুঝি, আমি এটি করতে চাই। একটু তাহলে শুরুর দিকটা শুনি। আপনার শুরু তো ছিল মনে মঞ্চ দিয়ে। আমি কিছুদিন সিএটিতে ছিলাম, জি। তারপর কিছুদিন প্রাচ্যনাটে, এবং আজ পর্যন্ত আমি বলি যে আমার গুরু আমি বলি আজাদ আবুল কালামকে, পাভেল ভাইকে। আমি যতটুকু শিখেছি বা যা বেশিরভাগই তার মাধ্যমে। অনেকেই কিন্তু বলে যে আপনার নির্দেশিত যে নাটকগুলো হয় তার যে অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো যারা থাকেন তারা মোটামুটি একই থাকেন, এর পেছনে কি কোনো কারণ আছে? যারা আগে কাজ করেনি সেরকম অনেকেই এখন কাজ করছে। আর একই সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে যাদের সঙ্গে আমি কাজ করছি তারা দেশের অন্যতম সেরা অভিনেতা শিল্পী। সো আমি কেন এদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে হবে? হ্যাঁ, আমি অ্যাড করছি হয়তো আমি, আর আমরা কিছু অভিনেতার সঙ্গে আমরা কমফোর্টেবল থাকি, কিছু কারোর সঙ্গে হয়তো ওই অর্থে না, যদিও ভালো অভিনেতা। বাট আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমি বলি যে 50 জনের একটি লিস্ট তৈরি করি, তাদের বেশিরভাগের সঙ্গে আমি কাজ করছি। অবশ্যই। That is it. আর নতুন যারা আসছে তাদের সম্পর্কে আপনার মতামত কি? নতুন যারা এসছে, নির্দেশক হিসেবে আমি ওইভাবে নাম বলতে পারবো না, বাট আমি কিছু কাজ টিভিতে দেখেছি, ভেরি ভেরি ইমপ্রেসিভ, ভেরি ভেরি ইমপ্রেসিভ। মোস্টলি কন্টেম্পোরারি কিছু জিনিস নিয়ে এরা কাজ করছে, ভেরি ইমপ্রেসিভ। বাট আমি তাদেরকে কোনো উপদেশ ওই অর্থে দিতে চাই না। আমি শুধু বলবো যে কোনো মানুষের বই পড়া উচিত। বই পড়লে আই গেস ওপেন হয় মাইন্ড, ভিশন ওপেন হয়, দ্যাট ইজ ইট। আমি কোনো কথা বলতে যাচ্ছি না, তারা অনেক ভালো কাজ করছে। আর অভিনয় শিল্পী এই জেনারেশন আমার মনে হয় ভয়ানক ভালো হবে। এখন যারা 20, 21, 22, আমরা যা ভাবতে পারিনি তারা কোনো এক সময় তাই করবে। অনেক চ্যানেল হয়েছে এবং সেই ক্ষেত্রে নাটকও বেড়েছে অনেক। তো আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে কি নাটকের মানগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি ভালো করারই সুযোগটা বেড়েছে? ভালো মন্দ আসলে নির্ভর করবে বাজেটের উপরে। চ্যানেলগুলো স্পন্সর কোম্পানির সঙ্গে মিলে কিভাবে কি ওয়ার্কআউট করবে সেটার প্রসিজিওর আমি জানি না, মার্কেটিংয়ের মানুষ না। বাট আমি এটুকু বুঝি যে যখন কাজ করতে এসেছিলাম প্রথম এবং আজ পর্যন্ত নাটকের ওই অর্থে বাজেট বাড়েনি, এবং বাজেট না বাড়লে নাটকের মান কখনো বাড়বে না। এটার সঙ্গে চ্যানেল আর সংখ্যা বাড়ার সঙ্গে সম্পৃক্ত পুরো বিষয়টি না, এটি
কিছুটা অবশ্যই অর্থনৈতিক। আমাকে 10 টাকা দেয়া হলে আমি 10 টাকার মধ্যে যে কাজটি করতে পারবো, যে কাজটি যেভাবে করব, আমাকে যদি 20 টাকা দেওয়া হয় আমি কাজটি অবশ্যই সেটা বেটার ওয়েতে করতে পারবো। সব ক্ষেত্রে কি বাজেটটা প্রাধান্য? বাজেট একটি বড় বিষয়। আমার যখন কাজটি আমি ধরে নেই যে আমার আজকে আমি 13 এপিসোড শ্যুট করতে গেলাম, মনে করি যে লেভেলের, তো আমার টার্গেট থাকে আমি কয়দিনে শেষ করব। তো এখন প্রথম দিন আমি বা দ্বিতীয় দিন আমি যে কাজ করেছি সেই কাজটি আমার একেবারেই পছন্দ হয়নি, আমার কোনোভাবেই ভালো লাগছিল না যে এই হয়নি, অভিনয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু মিলে কাজটি হয়নি। এখন আমি কি অ্যাফোর্ড করতে পারি যে আরেকদিন শ্যুট করা? পারি না, রিজন বাজেট। বাট আমি যদি পারতাম আমি রিশুট করতাম। ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘ 14 বছর ধরে, তো বড় পর্দায় কাজ করার ইচ্ছে কখনো হয়েছে কিনা বা সামনে সে ধরনের পরিকল্পনা আছে কিনা? ওইভাবে বলতে পারবো না যে আমি এই সময় সিনেমা করতে চাই, কারণ সিনেমা করার জন্য কিছু বিষয়ের পেছনে যে পার্সু করা প্রয়োজন সেটা আমার মধ্যে নেই। আর সব কিছু মিলে দেখা যাক, বাট আমি চেষ্টা করবো এবছর আগামী বছর কোনো একটা সময় ছবি করতে। আই উইল ট্রাই। এখন হলো কি হলো না সেটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আশা রাখি খুব দ্রুতই আমরা দেখতে পাবো। এবং আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, শেষ করব অনুষ্ঠান। সবশেষে যদি আপনার ভক্ত দর্শক যারা, তাদের আপনার এলেবেলে নাটকটা সম্পর্কে কিছু বলেন। আমি নাটকটি একেবারেই দর্শকদের আনন্দ দেবার জন্য তৈরি করেছি। ইট ইজ এ ক্লুলেস কমেডি অ্যান্ড আই হোপ যে প্রোডাকশনটি দর্শকদের ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ বাংলাদেশের দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই আমাদের এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নিউ টাওয়ার 110, বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, দেশ সেবা জিনিসটা যতদিন ধর্ম না হয়ে দাঁড়ায় ততদিন তার মধ্যে খানিকটা ফাঁকি থেকে যায়। আবার ধর্ম যখন দেশের মাথা ছাড়িয়ে ওঠে তখনও ঘটে বিপদ। আসুন আমরা দল, মত, শ্রেণী পেশার ঊর্ধ্বে থেকে দেশকে ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।